সাহিত্যের সামগ্রী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। সাহিত্যের সামগ্রী প্রবন্ধটি রচনাকাল কার্তিক ১৩১০ বঙ্গাব্দ। প্রবন্ধটি নবপর্যায় বঙ্গদর্শন পত্রিকায় কার্তিক ১৩১০ বঙ্গাব্দে প্রকাশিত হয়। সাহিত্যের মূলত রসধর্মী। বিজ্ঞানের মতো বিশ্লেষণ বা তথ্য জিজ্ঞাসা সাহিত্যের কাজ নয়। তথ্য সন্ধান, তত্ত্ব জিজ্ঞাসা বা কোনো মনস্তাত্ত্বিক সীমান্তের প্রতিপাদন সাহিত্যের কাজ নয়। সাহিত্য যে জ্ঞানের বিষয় নয়, ভাবের বিষয়, সেইটিই বোঝাতে এই প্রবন্ধটির অবতারণা। সাহিত্যের সামগ্রী বিচারে বস্তু জগতের কথা প্রথম মনে আসে। সাহিত্যের প্রধান অবলম্বন জ্ঞানের বিষয় নহে, ভাবের বিষয়। জ্ঞানের কথাকে প্রমাণ করিতে হয়, ভাবের কথাকে সঞ্চার করিতে হয়। রচনার মধ্যেই লেখক যথার্থ রূপে বাঁচিয়া থাকেন, ভাবের মধ্যে নয়, বিষয়ের মধ্যে নয়। সাহিত্যের স্বরূপ, তার প্রকৃতি ও তার তাৎপর্য, তার বিষয় ও উপকরণ ইত্যাদি সম্পর্কে এ পর্যন্ত রবীন্দ্রনাথের নিকট আমরা যা যা শুনেছি তা থেকে সাহিত্যকে এক নজরে চিনে নেওয়া যেতে পারে। সাহিত্যের স্বরূপ হলো একটি প্রকাশ কর্ম। প্রকাশকর্তা হচ্ছে মানুষের মন। এই মনের দুটি যমজ বা যুগ্ম ধর্মের যুগোৎপদ ক্রিয়াশীলতার মধ্য দিয়ে এই প্রকাশ কর্মটি সম্পন্ন হয়। মানব মনের এই যমজ ধর্ম দুটির প্রথমটির কাজ হচ্ছে বহির্জগতে বিশ্ব প্রকৃতি ও মানুষের আচারিত সর্বপ্রকার পারিপার্শ্বিক ক্রিয়াকলাপের মধ্য দিয়ে মানুষের জীবনাচারে পরিপার্শ্ব নামে যে ব্যাপারটি গড়ে উঠেছে তার সঙ্গে কখনো সংযোগ, কখনো আবার সংঘাতের মাধ্যমে মন নিজেরই অভ্যন্তরে প্রতিনিয়ত অপর একটি জগৎ গড়ে তুলেছে, যার ফলে সেই মনোজগতে অবিরত জেগে উঠেছে, সৃষ্ট হচ্ছে অসংখ্য রকমের ভাবনা, স্বপ্ন, বক্তব্য, আইডিয়া অথবা ভাব। এইভাবে মন একদিকে যেমন নিজের ভেতর ভাবনার গড়া এক নিজস্ব জগৎ গড়ে তুলেছে, সঙ্গে সঙ্গেই সেই যুগ স্বধর্মের তাড়নায় সেই ভাবনার জগৎটাকে প্রতিনিয়তই চাইছে অপরের মনে সঞ্চারিত ও সংক্রমিত করে দিতে। চাইছে কেবল তাৎক্ষণিক কৃতার্থতার জন্যই নয়, চাইছে এইভাবে সঞ্চারিত বা পুনর্জাত হয়ে অপর বহু সংখ্যক মনে বহুকাল সব প্রাণ হয়ে টিকে থাকার বাসনাতেও। কিন্তু প্রকাশ উন্মুখ হলেও মনের ভাবনাগুলি তো নিরবয়ব, বিমূর্ত। সেগুলিকে অন্যের হৃদয়ে চালান করার জন্য তাদের সবায়ব বা মূর্ত করা যাবে কি করে? যিনি চিত্রী, তিনি মনের ভাবকে অবয়ব দান করতে পারেন বিবিধ রং, রেখা ও রূপ রঞ্জিত তার নিজের আকার ছবির পটে। যিনি ভাস্কর, তিনি তা পারেন মূর্তি গড়ে। সঙ্গীত শিল্পী পারেন বিভিন্ন রাগরাগিণী নায়ক সুরের মায়াজাল রচনা করে। কিন্তু সাহিত্যিক, তার পূজিত কেবল কতগুলি শব্দ। সাহিত্যিকের এই শব্দগুলি দিয়েই তার ভাবনার ছবি আঁকতে হয়। আঁকেন উপমা, রূপক ইত্যাদি অলঙ্কারের সাহায্য নিয়ে। আর শব্দদের নিজেদেরই মধ্যে যে উচ্চারণযোগ্য ধ্বনি আছে, সেই ধ্বনিগুলিকে একটা বিশেষ আকারে বাজিয়ে তাদের মধ্যে সঙ্গীতের সমধর্মী একটা সুরের বেগ সৃষ্টি করে। সাহিত্য নামক ব্যাপারটির কারবারের মোটামুটি এই পরিচয় এ পর্যন্ত আমরা পেয়েছি। আসল কবিত্ব জিনিসটি স্বতন্ত্র, কেবল ভাষার ক্ষমতা বলে নয়, গঠন করার শক্তি। একটা অলিখিত অচেতন নৈপুণ্য বলে ভাবগুলি কবির হাতে বিচিত্র আকার ধারণ করে। সেই সৃজন ক্ষমতাই হচ্ছে কবিত্বের মূল। সেইটি চোখে আঙুল দিয়ে দেখানো ভারী শক্ত। কাঠও আছে, ফুও আছে, কেবল সেই স্ফুলিঙ্গটুকু নেই যাতে সবটা ধরে আগুন হয়ে ওঠে। এর মধ্যে কাঠের বোঝাটা নানা স্থান থেকে পরিশ্রমপূর্বক সংগ্রহ করে আনা যায়, কিন্তু অগ্নিকণাটুকু
কবির নিজের অন্তরের মধ্যে আছে। সেইটুকু না থাকলে পর্বত প্রমাণ স্তূপ ব্যর্থ হয়ে যায়। সাহিত্যের সামগ্রী প্রবন্ধে রবীন্দ্রনাথ মন্তব্য করেছেন যে সাহিত্যের লক্ষ্য পাঠক সমাজ। আসলে কবি তার ব্যক্তিগত উপলব্ধিকে যখন বিশ্বগত উপলব্ধিতে রূপান্তরিত করে দেন, তখনই তা সাহিত্য হয়ে ওঠে। কালিদাস বহুকাল আগে লিখে গিয়েছিলেন মেঘদূত কাব্য। এখনো আমরা মেঘদূত কাব্য পড়ে আন্দোলিত হই। ব্যক্তিগত ভাবকে বিশ্বগত ভাবে রূপান্তরিত করে দিতে না পারলে কখনো সাহিত্যের সম্পূর্ণতা আসে না। ব্যক্তিগত ভাবকে বিশ্ব মানুষের ভাবে রূপান্তরিত করাই সাহিত্য। এই বিশ্ব সৃষ্টি থেকে উপাদান সংগ্রহ নিয়ে তা নিজের হৃদয় রসে জারিত করে আবার পাঠকের হৃদয়ে সঞ্চারিত করে দেওয়াই সাহিত্যের কাজ। মানুষের জীবনের অন্যতম আকাঙ্ক্ষা হলো অপরের হৃদয়ে অমরতা প্রার্থনা করা, নিজেকে নিজের সৃষ্টির মধ্য দিয়ে প্রকাশ করা। তাই রবীন্দ্রনাথ নীরব কবিত্বে বিশ্বাস করেননি। কেননা আমার ভাড়ারে কি আছে জানে অপরের লাভ নেই, যতক্ষণ না সেই সুখাদ্য তার পাতে পড়ে। তেমনি সাহিত্যিকের অনুভূতি যখন যথাযোগ্যভাবে প্রকাশিত হয়ে পাঠকের অন্তরকে স্পর্শ করে, তখনই সাহিত্যের সার্থকতা। এই কারণে রবীন্দ্রনাথ বলেছেন যে লেখকের প্রধান লক্ষ্য পাঠক সমাজ।